সকলে হেডিং করো কেমিস্ট্রির আজকের প্রথম চ্যাপ্টার, প্রথম টপিক পরমাণু গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটম। ভালো করে বুঝবে। একটু তোমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছো একটু কঠিন মনে হতে পারে। আমি যে ইনফরমেশানগুলো নোট ডাউন করাবো বলে দেবো, একটু ভালো করে দেখে নাও, দেখবে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, চলো। পরমাণু গঠন অর্থাৎ একটা পরমাণু কিভাবে গঠিত বা তার স্ট্রাকচার কীরকম, এই সংক্রান্ত প্রথম ধারণা কে দেন? ধারণা দেন হচ্ছে জন ডাল্টন। কত সাল? 1808 সাল। যা আমাদের কাছে ডাল্টনের পরমাণুবাদ বা ডাল্টনস অ্যাটমিক থিওরি নামে পরিচিত। প্রত্যেকে ফার্স্ট হেডিং করো ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টনের পরমাণুবাদ, যাকে কি বলতে পারি ইংলিশ, যাকে বলতে পারি ডাল্টনস অ্যাটমিক থিওরি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। কেন ইম্পর্টেন্ট? দেখো, ইম্পর্টেন্টের একটাই গুরুত্বপূর্ণ কারণ যে এটি হচ্ছে কেমন একটি পরমাণু থাকবে সেই সংক্রান্ত প্রথম ধারণা দিয়েছেন। কত সাল? 1808 সালে। তাহলে প্রত্যেকে নোট ডাউন করে নাও যে 1808 সালে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরমাণুর গঠনের, তাহলে কি বললাম, একই মৌলিক পদার্থের পরমাণুগুলির ভর, আকার ও রাসায়নিক ধর্ম অভিন্ন হয়। ওকে, চলো। এর পরের যে গুরুত্বপূর্ণ লিখে রাখো, বিভিন্ন বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলির ভর, আকার ও রাসায়নিক ধর্ম কি হয়? বিভিন্ন হয়। লিখে নাও, ভর, আকার ও রাসায়নিক ধর্ম ভিন্ন হয়। যখন একই তখন অভিন্ন, যখন বিভিন্ন তখন ভিন্ন। আশা করি সমস্যা নেই, বোঝা গেছে। লাস্ট পয়েন্ট যেটা পরমাণু মডেলে যেটা বলেছে ডাল্টনের, নোট ডাউন করো যে বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি সবসময় পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পরমাণু গঠন করে। নোট ডাউন করো, বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পরমাণু গঠন করে, বা যৌগিক কোনো কিছু একটা বৃহৎ অণু গঠন করে, যৌগিক পরমাণু গঠন করে। হয়েছে, এই হলো ডাল্টনের পরমাণুবাদ। দেখো ভালো করে শোনো, যখন কোনো কিছু সায়েন্টিফিক ডেভেলপমেন্ট বা রিসার্চ কীরকমভাবে এগোয়, যে কোনো সায়েন্টিস্ট একটা মতবাদ দিল, সেই মতবাদে কোনো না কোনো জিনিস ভুল হয়, সেই ভুলের রেসপেক্টে পরবর্তীগুলো রিসার্চগুলো এগোয়। দেখা যাচ্ছে, ভালো করে শোনো, কিছু কিছু ঠিক, কিছু কিছু ভুল। ভুল কি বলা হয়েছে? প্রত্যেক মৌল অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং পদার্থের ক্ষুদ্রতম কণাটাকেই পরমাণু বলছে। সত্যি করে কি তাই? পরমাণু কি ক্ষুদ্রতম কণা? পরমাণু কি ভাঙা পসিবল নয়? এইটাই কিন্তু ডাল্টনের পরমাণু মডেলের ত্রুটি বা সীমাবদ্ধতা বলতে পারি, যেখানে প্রথম পয়েন্টটা যেটা বলেছে যে ক্ষুদ্রতম কণা হলেই পরমাণু, এটা কিন্তু নয়। পরবর্তী ক্ষেত্রে জানা গেছে বা আবিষ্কারও হয়েছে যে পরমাণুর মধ্যেও কিন্তু বিশেষ কণা বর্তমান, যে কণাগুলো দ্বারা পরমাণু গঠিত হয়। ওকে, তো সেইটা নিয়েই কিন্তু আমরা এর পরের ধাপগুলো এগোবো। যেমন ভালো করে নোট ডাউন করো পরের টপিক, পরমাণুর কণাসমূহ। জাস্ট মাঝখানে লেখো পরমাণুর কণাসমূহ, ভালো করে লেখো। দেখো, তাহলে পরমাণুকেও ভাঙা যাচ্ছে। দেখো, ভাঙা মানে কি? পরমাণুরও ক্ষুদ্রতম অংশ রয়েছে যা পরমাণুর কণা। এটি কী কী অংশ দ্বারা গঠিত? এর কিন্তু 3টে ভাগ রয়েছে, এর 3টে ক্লাসিফিকেশান আছে। এই 3টে ক্লাসিফিকেশান একটু আমাদের ভালো করে জানতে হবে। কি 3টে ক্লাসিফিকেশান? ভালো করে দেখো। একটাকে বলতে পারি স্থায়ী কণা, আর একটাকে বলতে পারি অস্থায়ী কণা, আর একটাকে বলা যায় সংমিশ্র কণা। ওকে, স্থায়ী কণা, অস্থায়ী কণা, সংমিশ্র কণা। ইংলিশে বলতে পারি স্টেবল পার্টিকেল, আনস্টেবল পার্টিকেল আর কম্পোজিট পার্টিকেল। ওকে, এবার স্থায়ী কণার এক্সাম্পল কি? সবাই আমরা জানি
ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন 2 নম্বর, প্রোটন 3 নম্বর, নিউট্রন। আশা করি এই নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। জানি আমরা এইগুলো ইলেকট্রন প্রোটন নিউট্রন, কিন্তু আমরা যেগুলো জানি না, যেগুলো আননোন, সেগুলো হচ্ছে অস্থায়ী কণার এক্সাম্পল। কেউ আমাকে বলতে পারবে অস্থায়ী কণার এক্সাম্পল কি? কারোর কোনো আইডিয়া আছে? তোমরা যারা ক্লাস করছো 5 জন, বলো, কোনো ডাউট থাকলে বলো, মানে কোনো আইডিয়া থাকলে বলো অ্যাবাউট অস্থায়ী কণা। জানো কেউ? বলতে পারো। যদি না জানো তাহলে ঠিক আছে, জানলে বলো। দেখো, অস্থায়ী কণার এক্সাম্পল হচ্ছে পজিট্রন, পজিট্রন। 2 নম্বর নোট ডাউন করবে মেসন, 3 নম্বর নোট ডাউন করে, এগুলো প্রত্যেকটা এক্সাম্পল দেখাচ্ছি। নিউট্রিনো। আর 4 নম্বর নোট ডাউন করবে অ্যান্টি নিউট্রিনো। ওকে, এই হলো অস্থায়ী 4টে কণা। সংমিশ্র কণার এক্সাম্পল কি? 1 নম্বর লেখো ডয়টেরন, 2 নম্বর লেখো আলফা কণা। এই এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়েছে। তাহলে দেখা যায় যে পরমাণুকেও ভাঙলেই এই সমস্ত কণার উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে ডাল্টনের যে প্রথম থিওরেম, সেটা কিন্তু ভুল হিসাবে আমরা ধরতে পারি। হ্যাঁ কি না? আশা করি কোনো সমস্যা নেই। বলো, কোনো ডাউট থাকলে বলবে। বলো। সংমিশ্র কণার এক্সাম্পল হচ্ছে ডয়টেরন আলফা কণা। কাকে বলে সংমিশ্র কণা? যেটি স্টেবলও হতে পারে, আনস্টেবল হতে পারে, তাকে সংমিশ্র কণা বলছি। ওকে, অসুবিধা নেই কিছু? বলো, বোঝা গেছে? এস অর নো? এবার আমাদের জানার দরকার যেটা, এই যে এতগুলো কণা লিখলাম, এই কণার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 3টে। তোমরা জানো এই 3টে সম্পর্কে, কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ওকে, এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এটা নিয়ে কিন্তু আমাদের একটু আলোচনা করতে হবে। কি আলোচনা? প্রথম যেটা গুরুত্বপূর্ণ, যে হেডিং করো প্রত্যেকে ইলেকট্রন বলে। প্রথম হেডিং করো ইলেকট্রন। ইলেকট্রন, যদি ইলেকট্রন বলা হয়, প্রথম যে কোশ্চেন বা ইনফরমেশানটা আমার জানার দরকার, যে কোন বিজ্ঞানী ইলেকট্রন নামকরণ করে। বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে? কোনো নামকরণ কে করে ইলেকট্রন? নামকরণ, নাম দেন ইলেকট্রন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। একটু ভালো করে ভেবে বলো কেউ। না, স্যাডউইক নয়, স্যাডউইক নয়। ইলেকট্রন নাম কে দেয়? ইলেকট্রন না, থমসন নয়, বললাম তো, থমসন তোমাকে বললো, থমসন নয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আবিষ্কার আছে, ইলেকট্রন আবিষ্কার করে কে? ইলেকট্রন আবিষ্কার করে কে? এটা তো বলা উচিত, এটা আশা করতেই পারি। ইলেকট্রন আবিষ্কারটা তোমরা বলতে পারবে। বলো, ইলেকট্রন আবিষ্কার করে কে? বলো বলো, এটা কঠিন কিছু নয়। ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন, একেবারে ঠিক। কিন্তু ইলেকট্রনের নামটা কে দেয়? লিখে রাখো, বিজ্ঞানী স্টোনি। ফার্স্ট পয়েন্ট লেখো, তোমরা হয়তো শুনে থাকবে না। বিজ্ঞানী স্টোনি ইলেকট্রন নাম দেয়, বা ইলেকট্রন নামকরণ করে। ইলেকট্রন নামকরণ করেন, এটা ফার্স্ট পয়েন্ট। ওকে, এবার যেটা ইম্পর্টেন্ট, যে কে ইলেকট্রন আবিষ্কার করেন, লিখে রাখো বিজ্ঞানী, যেটা তোমরা বললে জে থমসন। জে থমসন লিখে রাখো আবিষ্কর্তা বা আবিষ্কারক। আবিষ্কারক। ওকে, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? চলো, এবার যেটা গুরুত্বপূর্ণ, এক একটা পয়েন্ট আমরা লিখব। চিহ্ন, ইলেকট্রনকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? কারো কোনো আইডিয়া? নোট ডাউন করো। ই দ্বারা প্রকাশ করা হয়, বা কোনো ক্ষেত্রে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, কোনো ক্ষেত্রে বিটা মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, আবার কোনো ক্ষেত্রে -1 ই 0 আকারেও প্রকাশ করা হয়। এগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। কোনো অসুবিধা আছে? বলো আমাকে প্রত্যেকে। চলো, নেক্সট যেটা জানার দরকার, ভর। ইলেকট্রনের ভর, এই মানগুলো কিন্তু কোশ্চেনের জন্য আসে। বলতে পারবেন ভর কত? নোট ডাউন করো, 9.1 × 10⁻⁻28 গ্রাম, বা বলা যায় একইভাবে 9.1 × 10⁻31 কেজি, যেটা যেভাবে চাইবে বা যেভাবে জানবে, অসুবিধা নেই। এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, আধান বা চার্জের মান। এই আধান বা চার্জ, এইটা কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার। কী কত? -1.6 × 10⁻19
কুলম্ব। ওকে, এটা কুলম্ব এককে। আমরা কুলম্ব এককের সঙ্গে আরেকটা একক আমার জানার দরকার, সেটা ইএসইউ, -4.8 × 10⁻⁻10 ইএসইউ। ওকে, বা আমরা এটাও ইউজ করতে পারি যে হ্যাঁ চার্জ মানে -1 একক, মানে -1টাকেও কিন্তু ইউজ করতে পারি যে হ্যাঁ একটা ইলেকট্রন মানে তার চার্জ -1। কোনো অসুবিধা আছে হ্যাঁ কি না? মনে থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের এটা ভালো করে জানতে হবে। এবার যেটা জানার দরকার, ইলেকট্রন কোথায় অবস্থান করে, ইলেকট্রন কোথায় অবস্থান করে বলা উচিত, কেউ একজন বলো, জানি পারবে। ইলেকট্রন কোথায় অবস্থান করে পরমাণুর? নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে। কি কথা, কি করে হয় বলছো এগুলো? লিখে নাও, নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে, নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে। দেখো কম্পিটিটিভ এক্সামে যেমন কনসেপ্ট ক্লিয়ার করাও দরকার, ইনফরমেশানগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। দেখো তাহলে ইলেকট্রন সম্পর্কে ইনফরমেশানগুলো দিলাম, মোটামুটি অনেকগুলোই এগুলো মনে রাখতে হবে। কি কি? কে নামকরণ করেন, কে আবিষ্কারক, চিহ্ন কি, ভর কি, চার্জ কি, আর হচ্ছে নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে অবস্থান করে সেটা লিখলাম। অসুবিধা নেই, চলো নেক্সট প্রত্যেক হেডিং করো। আচ্ছা, আর একটা ইনফরমেশান আমাকে বলা হয়নি, আবিষ্কারক যে কত সালে আবিষ্কার করেছে লিখে রাখো, 1897 সাল। ওকে, মনে থাকবে 1897 সালে কিন্তু জে থমসন এটি আবিষ্কার করেন। হয়েছে। নেক্সট প্রত্যেকে হেডিং করবে প্রোটন। নেক্সট প্রত্যেকে হেডিং করো প্রোটন। দেখো খুব ইম্পর্টেন্ট, একইভাবে আমি পয়েন্টগুলো প্রত্যেকটা লিখিয়ে যাব। নেক্সট হেডিং করবে প্রোটন। দেখো ভালো করে দেখো, প্রোটনের ক্ষেত্রে কি বলি, প্রোটনের আবিষ্কারককে কে বলতে পারে দেখি? প্রোটনের আবিষ্কারককে? না, প্রোটনের পরীক্ষার সঙ্গে গোল্ডস্টোন যুক্ত থাকলেও রাদারফোর্ড। রাদারফোর্ড লিখে নাও, রাদারফোর্ড। রাদারফোর্ড। দেখো পরীক্ষার সময় কিন্তু গোল্ডস্টোন যুক্ত থাকলেও আবিষ্কারক হিসাবে কিন্তু রাদারফোর্ডের নামটা আমরা সামনে আসে। দ্যাট ইজ 1911 সালে এটি আবিষ্কার হয়। ওকে, চলো নেক্সট। চিহ্ন, প্রোটনের চিহ্ন কি? কি চিহ্ন দ্বারা প্রোটনকে প্রকাশ করি আমরা? নর্মাল পি দ্বারা প্রকাশ করা হয়, বা 1H1 দ্বারাও প্রকাশ করা হয়। হ্যাঁ কি না? পি দ্বারা প্রকাশ করা হয় প্রোটন, বা 1H1 দ্বারা প্রকাশ করা হয়। এরপর চলো খুব ইম্পর্টেন্ট, ভর। ভর কি? ভর কত? দেখো ভরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো 1.6725 × 10⁻⁻24 গ্রাম। ওকে, একে কিলোগ্রামে কনভার্ট করলে -27 কেজি। অসুবিধা নেই, এই হলো ভর। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে চার্জ। ভালো করে একটা জিনিস মনে রাখো, বলে দিই, কোনো পরমাণুর মধ্যে প্রোটনের যা চার্জ আর ইলেকট্রনের যা চার্জ, এদের মান দুটো পরস্পরের সঙ্গে কী হয়? সম্পূর্ণরূপে সমান হয়, কিন্তু চিহ্নটা আলাদা হয়। তাহলে এখানে কি হবে? আমরা জানি প্রোটন পজিটিভ ধনাত্মক আধানযুক্ত হয়, তাহলে চার্জ কত হবে? +1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর একটা চার্জ কত হবে? +4.8 × 10⁻⁻10 ইএসইউ। বা আর একটা চার্জ আমরা কি বলতে পারি? +1 একক, যেটা আমরা ইলেকট্রনের ক্ষেত্রে কি বলেছিলাম? ইলেকট্রনের ক্ষেত্রে -1 একক বলেছিলাম। হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো এবার এর অবস্থান কোথায়? লিখে রাখো নিউক্লিয়াসে। হ্যাঁ কি না? নিউক্লিয়াসে অবস্থান করে। হয়েছে না হয়নি? বোঝা গেছে তো? চলো ভেরি গুড। পরেরটা প্রত্যেকে হেডিং করো নিউট্রন। প্রত্যেকে হেডিং করবে নিউট্রন। নিউটনের আবিষ্কর্তাকে বলা যাবে? নিউটনের আবিষ্কারককে? স্যাডউইক। ভেরি গুড। আবিষ্কারক হচ্ছে, লিখে নাও, জে স্যাডউইক। কত সালে আবিষ্কার করেন এটা? নোট ডাউন করবে, 1932। ভেরি গুড, খুব সুন্দর ইনফরমেশান, ভেরি গুড। চলো এর হচ্ছে চিহ্ন কি? চিহ্ন কি দ্বারা প্রকাশ করা হয়? নর্মাল এন বা 0N1 দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেল? চলো এরপরে কি লিখি আমরা? ভর। এর ভর কত? লিখে নাও 1.675 × 10⁻⁻24 গ্রাম। অর্থাৎ বলা যায় যে প্রোটন ও নিউটনের ভর প্রায় সমান, নিউটন কিছুটা ভর বেশি।
ওকে, চলো এরপরে চার্জ আমরা ভালো করেই জানি একমাত্র প্রোটন ইলেকট্রনের ও প্রোটন এই দুটো হচ্ছে চার্জযুক্ত, কিন্তু নিউটনের কোনোরূপ কোনো চার্জ নেই, অর্থাৎ বলতে পারি চার্জ কত, শূন্য। যে এককেই তুমি যা ইচ্ছা ভাই বলো, শূন্য। এবার অবস্থান কত, অবস্থান কোথায় লিখে নাও, নিউক্লিয়াসে অবস্থান করে, নিউক্লিয়াসে অবস্থান করে। ওকে, বলো কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না, কোনো ডাউট বা কোনো সমস্যা আছে, নেই তো? এই হলো আমাদের ইলেকট্রন প্রোটন নিউটনের প্রাথমিক পরিচয়, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট যেটা জানার দরকার সেটা হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষা। এই রাদারফোর্ডের পরীক্ষার ওপর ভিত্তি করে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল, ঠিক আছে, ভালো করে শোনো। নেক্সট লিখে নাও, নেক্সট হেডিং করো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে দেখো, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। দেখো ভালো করে শোনো, এই পরীক্ষাটা কি হয়েছিল, কীভাবে চালনা করা হয়েছিল, ভালো করে দেখবে। একটা নিউক্লিয়াসের গঠন কীরকম, মাঝখানে প্লাস থাকে, নিউক্লিয়াসটা প্লাস প্লাস কেন বলছি, নিউক্লিয়াস মানে কি, নিউক্লিয়াস মানে কি থাকে, নোট ডাউন করে নাও, যারা জানো না বা যাদের খেয়াল নেই নোট ডাউন করবে যে, ভেরি গুড ভেরি গুড, সুন্দর। নিউক্লিয়াস মানে প্রোটন প্লাস নিউট্রন থাকে, তাহলে প্রোটনের চার্জ কি প্লাস, নিউট্রনের কোনো চার্জ নেই, তাহলে মানে নিউক্লিয়াসের প্লাস বলতে পারি। এবার একে ঘিরে ঘিরে কী রয়েছে, কক্ষপথ, কক্ষপথে কী আছে, কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, ইলেকট্রনের চার্জ কত, মাইনাস, তাই আমি মাইনাস মাইনাস বলতে পারি, সব মাইনাস ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ কিনা দেখো, মাইনাস বলে লিখলাম কেন, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। এবার ঠিক আছে, এবার রাদারফোর্ড কী পরীক্ষা করতে আরম্ভ করলো, কীভাবে আরম্ভ করলো, রাদারফোর্ড একটা উৎস থেকে, সে উৎসে সোনার পাত আছে যাই থাকুক, উৎস থেকে আলফা কণাকে এই দিকে পরমাণুর ওপর ফেলতে আরম্ভ করলো। ওকে, একদম লাস্টের যেটা সেটা, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, আলফা কণার যে স্রোত, লিখে নাও আলফা কণার স্রোত, এই যে আলফা কণার স্রোত যে অ্যাটাক করছে কোনো পরমাণুকে, আলফা কণার স্রোত মানে কি, এটা প্রত্যেকটা পজিটিভ স্রোত, হ্যাঁ কি না, কেন আলফা কণা কি, আলফা কণা হচ্ছে পজিটিভ, তাহলে এই পজিটিভ কণার স্রোত যাচ্ছে, গোটা অ্যাটমসফিয়ারে নেগেটিভ, তাহলে এ সুন্দর করে আকর্ষণে বেরিয়ে চলে গেল, এ বেরিয়ে গেল, কিন্তু যেটা নিউক্লিয়াসের কাছে আস্তে করে বিক্ষেপ হয়ে যাচ্ছে, যেটা নিউক্লিয়াসের কাছে সেটা নিউক্লিয়াসের বিক্ষেপ হয়ে যাবে, কেন বিক্ষেপ কেন হবে, ভিতরে প্লাস আর এটাও প্লাস, প্লাসে প্লাসে কী করে, বিকর্ষণ করে, এমনকি যেটা সোজা নিউক্লিয়াসে যাচ্ছে সেটা কী হচ্ছে, ব্যাক করে আসবে, হ্যাঁ কি না, ভালো করে বোঝো, কারণ প্লাসের সঙ্গে প্লাস বিকর্ষণ এবং প্লাসের সঙ্গে মাইনাস আকর্ষণ, যেটা আকর্ষণ সেটা দেখো স্ট্রেট বেরিয়ে যাচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, এই ইলেকট্রনের মধ্যে দিয়ে, কোনো সমস্যা করছে না, কিন্তু যেটা কাছাকাছি নিউক্লিয়াসে যাচ্ছে সেটাই দেখো বিক্ষেপ হয়ে যাচ্ছে। এই পরীক্ষাটা কী করেন, এইটাই হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামে পরিচিত। এবার ভালো করে শোনো, আমি কিছু লেখাবো না, বলবো, তোমরা নোট ডাউন করবে। এই পরীক্ষাটার উপর ভিত্তি করে রাদারফোর্ড কী করলো, রাদারফোর্ড পরমাণু মডেলের ধারণা দেয়। তাহলে এই পরমাণু মডেলে কী বললো, ফার্স্ট পয়েন্ট প্রত্যেকে নোট ডাউন করবে, বলেছে যে পরমাণুর বেশিরভাগ স্থানটাই ফাঁকা। ওকে, ফার্স্ট পয়েন্ট উনি যেটা বলেছেন যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, এবং তার সঙ্গে সেকেন্ড পয়েন্ট বলেছে পরমাণুটির কেন্দ্রে ধনাত্মক আধান বিশিষ্ট কিছু একটা বর্তমান, যার নিউক্লিয়াস নামে পরিচিত। ওকে, বোঝা গেছে? তাহলে নেক্সট পয়েন্ট নোট ডাউন করো যে পরমাণুর কেন্দ্রকে ধনাত্মক আধান বিশিষ্ট একটি কি বলছে, কোনো আয়তনের ভর কেন্দ্রীভূত থাকছে, যা নিউক্লিয়াস নামে পরিচিত। লিখেছে প্রত্যেকে। থার্ড পয়েন্ট কি বলেছে, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরে বেড়ায়। ওকে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো অসুবিধা আছে আশা করি নেই। এই হলো হচ্ছে রাদারফোর্ডের মডেল। যে তিনটে পয়েন্ট বললাম আমি লেখালাম না, তোমরা আশা করি শুনে লিখতে পেরেছো? ইয়েস অর নো? বোঝা গেছে না যায়নি? চলো, ভেরি গুড, খুব সুন্দর। এরপরে যেটা আমার জানার দরকার যে বোর, নেক্সট প্রত্যেকে হেডিং করো বোরের পরমাণু মডেল, সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো একটু টাফ লাগতেই পারে যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড,
কিন্তু তোমাদের যাদের এসএলএসটি পিটি বলো বা ডাব্লিউবিসিএস বলো, যে কোনো পরীক্ষায় লক্ষ্য এগুলো কিন্তু জানতে হবে। নোট ডাউন করো। বোরের পরমাণু মডেল দেখো কি বলেছে, ভালো করে বুঝবে। ধরো এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, তাহলে এই নিউক্লিয়াস কেন্দ্র করে কক্ষপথগুলো এইভাবে রয়েছে। আমি এইভাবে আঁকতে পারি, আমি আর বড় করে না এঁকে। কোনো অসুবিধা আছে? ধরে নাও প্রথমেরটা 1 নম্বর কক্ষ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, বলতে পারি তো, হ্যাঁ কি না? এবার ধরে নাও প্রথমটার এনার্জি বা শক্তি হচ্ছে E1, তারপরটা E2, তারপরটা E3, তারপরটা E4, তারপরটা E5, বলতে পারি তো, না কোনো অসুবিধা আছে? E5, E4, E3, E2, হ্যাঁ কি না? তাহলে এই হলো পরমাণু মডেল। এবার পরমাণু মডেলের রেসপেক্টে কী হবে, কী স্বীকার্যগুলো বলেছে ভালো করে শোনো। বলেছে নিউক্লিয়াস থেকে কক্ষপথগুলি যত দূরে যায় কক্ষপথগুলির শক্তি কী হয়, বৃদ্ধি পেতে থাকে। ফার্স্ট পয়েন্ট, আশা করি কারো কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে বলো আমাকে, বুঝতে পারলে হ্যাঁ কি না, বোঝা গেছে? তাহলে আরেকবার বলছি, প্রত্যেকে নোট ডাউন করো। এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে যত দূরে যাচ্ছি তত কক্ষপথগুলোর শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে থাকে। তাহলে E1-এর থেকে E2 বড়, E2 থেকে E3 বড়, E3 থেকে E4 বড়, এইভাবে চলছে। আশা করি এইটা লিখে রাখলেই তুমি বুঝতে পারবে যে কি বলতে চাইছি আমি। হ্যাঁ কি না, কোনো ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে? ইয়েস অর নো? ব্যাস, এটা ফার্স্ট পয়েন্ট, তোমরা ভাষায় লিখে নিতে পারো। নিউক্লিয়াস থেকে যত দূরে আমরা যাব কক্ষপথগুলির কি হয়, কক্ষপথগুলির শক্তি ক্রমশ বৃদ্ধি পেয়ে থাকে। হচ্ছে, কোনো অসুবিধা নেই। এরপরে সেকেন্ড পয়েন্ট যেটা বলেছে সেটা হচ্ছে কি নিয়ে, সেটা ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ নিয়ে। একটা কৌণিক ভরবেগ বলে হেডিং করো। কি বলতে পারি কৌণিক ভরবেগের একটা ভাষায় বললে কি বলবো, যে কোনো কক্ষে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান হয় NH/2π। হ্যাঁ কি না, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, NH/2π, যেখানে এনটা কি, এন হলো কক্ষপথের সংখ্যা, এন হলো কক্ষপথের সংখ্যা বা কততম কক্ষপথ। যদি বলে চতুর্থ কক্ষে ঘুরছে তাহলে n=4, যদি বলে দ্বিতীয় কক্ষে ঘুরছে n=2। বোঝা গেছে? আর একটা লিখে নাও, এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। আপাতত এই রকম লিখে রাখো, আমাকে প্ল্যাঙ্কের ধ্রুবক নিয়ে কোনো প্রশ্ন করো না, আমি বোর্ড শেষ হলেই প্ল্যাঙ্কের ধ্রুবকে যাচ্ছি, ঠিক আছে? শুধু লিখে রাখো প্ল্যাঙ্কের ধ্রুবক। আর পাই মানে আমরা প্রত্যেকেই জানি কম বেশি, এটা অসুবিধার কথা নয়। তাহলে বলতে পারি যে কৌণিক ভরবেগ = NH/2π। এটা কে, এটা বোর্ড বলেছে। তাহলে কৌণিক ভরবেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি, m/v/r। তাহলে mvr = NH/2π। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা বোর্ডের সেকেন্ড তত্ত্ব বা সেকেন্ড প্রকল্পের ভিত্তিতে। কারো কোনো অসুবিধা আছে বুঝতে? তাহলে বলতে পারি যে এনতম কক্ষে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান NH/2π সঙ্গে সমান হবে, যেখানে n = কক্ষপথের সংখ্যা, h = প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? বোঝা গেছে? ওকে, ভেরি গুড। এইবার চলো থার্ড পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। থার্ড পয়েন্ট আগে বুঝিয়ে দিই ভালো করে। দেখো, ধরো একটা কোনো ইলেকট্রন 3 নম্বর কক্ষপথে ঘুরছে, ভালো করে বোঝো, 3 নম্বরে ঘুরছে। তাহলে 3 নম্বর থেকে সেই ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষে আসতে চায়, ওকে? এবার আমাকে বলো 3 নম্বরে কক্ষের শক্তি বেশি না 2 নম্বরে শক্তি বেশি? 3 নম্বরে শক্তি বেশি। 3 নম্বরে শক্তি বেশি। তাহলে সেই ইলেকট্রনটা যখন 3 নম্বর থেকে 2 নম্বরে আসবে, শক্তি গ্রহণ করতে হবে না শক্তি ত্যাগ করতে হবে? ভেরি গুড, খুব ভালো, শক্তি ত্যাগ করতে হবে। এটাই হচ্ছে বোর্ডের থার্ড পয়েন্ট। তাহলে কি ভাষায় বলতে পারি, যে আর একটা এক্সাম্পল দেখিয়ে দিই। ধরো 4 নম্বরে একটা ইলেকট্রন ঘুরছে, সে 4 নম্বর থেকে 5 নম্বরে যেতে চায়, সে শক্তি কি করবে, ত্যাগ করতে হবে না গ্রহণ করতে হবে? গ্রহণ করতে হবে। কেন গ্রহণ করতে হবে? 4-এর থেকে 5-এ শক্তি বেশি, গ্রহণ না করলে কি করে যাবে, যেতে হবে। তাহলে ভাষায় এই গোটা ঘটনাটা কি লিখতে পারি, কোনো ইলেকট্রন যদি
যদি ভালো করে শোনো, উচ্চ শক্তি স্তর থেকে, উচ্চ বলতে 3 থেকে 2, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন ইলেকট্রন ত্যাগ করে, এবং নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায় তখন ইলেকট্রনটি কী করে, শক্তি গ্রহণ করে। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, কোনো ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে? বুঝতে পেরেছো না? বুঝতে পারো না আমাকে বলবো না আরেকবার, কী বলো? ভালো করে আরেকবার ভাষায় তোমরা নোট ডাউন করো। কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি গ্রহণ করে এবং উচ্চ থেকে নিম্নে গেলে শক্তি ত্যাগ করে। আশা করি আমার এটা বোঝানোর আর কোনো দরকার নেই। এসন্ন বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। চলো হ্যাঁ স্যার। নেক্সট প্রত্যেকে হেডিং করো, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্ল্যাঙ্কের কোণতে কী বলেছে, খুব ইম্পর্টেন্ট। এর প্রবক্তাকে বিজ্ঞানী, নোট ডাউন করো, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। দেখো ইনি কী বলেছেন, ভালো করে শোনো। বলেছে কোনো ক্ষেত্রে শক্তির শোষণ ও বিকিরণ, কোনো ক্ষেত্রে শক্তির শোষণ ও বিকিরণ অতি ক্ষুদ্র হয়, কিন্তু নির্দিষ্ট পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার সরল গুণিত হয়ে ঘটে। ফার্স্ট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট, লিখে নাও। শক্তির শোষণ ও বিকিরণ অতি ক্ষুদ্র, মানে বিকিরণ সর্বদাই অতি ক্ষুদ্র হয়, পরিমাণটা খুব কম, সর্বদাই অতি ক্ষুদ্র, কিন্তু এই পরিমাণ নোট ডাউন করো, কিন্তু এই পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার সরল অনুপাতে ঘটে। খুব ইম্পর্টেন্ট, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে ঘটে। ওকে, কখনোই ভগ্নাংশ হয় না। মানে ধরে নাও একটা এনার্জি ই, তাহলে এনার্জি যদি শোষণ করছি বা বিকিরণ করছি, কীভাবে হতে পারে? 2E, 3E, 4E, 16E, 20E, এইরকম হবে। কখনোই 2.7E হতে পারে না, 3.1E হয় না। অর্থাৎ এই যে সরল অনুপাতে হবে, এই অনুপাতটা কী হবে? মাস্ট বি পূর্ণ সংখ্যা, কখনোই এই রকম ভগ্নাংশ আকারে হতে পারে না। আশা করি বোঝা গেছে? ইয়েস অর নো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এই যে অতি ক্ষুদ্র বলা হয়েছে না, এই অতি ক্ষুদ্র পরিমাণটাই কি বলা হয় জানো? এটা কি বলা হয়? কোয়ান্টাম। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। তাহলে কোয়ান্টাম কি? যে শক্তির অতি ক্ষুদ্র পরিমাণ বিকিরিত হয় বা শোষিত হয় তাকেই আমরা কোয়ান্টাম বলছি। ইংলিশ ওয়ার্ড কিন্তু, QUNTUM, কোয়ান্টাম। কোনো অসুবিধা নেই? কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। নেই তো? এস অর নো? হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো নেক্সট পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো করে দেখো। বলেছে শক্তির প্রতি কোয়ান্টামে, নোট ডাউন করো, শক্তির প্রতি কোয়ান্টামে যে পরিমাণ শক্তি থাকে, তার মান, ভালো করে শুনবে, তার মান বিকিরণ বা শোষণের, যাই বলতে পারো, আমি বিকিরণটাই ধরছি, বিকিরণের কম্পাঙ্কের সমানুপাতি হয়। বিকিরণের কম্পাঙ্কের সমানুপাতিক হয়। ওকে, কোনো অসুবিধা নেই? তাহলে কার সঙ্গে কে সমানুপাতিক? সমানুপাতিক হচ্ছে এনার্জি, দেখো শক্তি কার সঙ্গে সমানুপাতিক? কম্পাঙ্কের সঙ্গে। তাহলে বলতে পারি এনার্জি প্রপোর্শনাল টু নিউ। নিউ মানে কিন্তু কম্পাঙ্ক, একটু মনে রাখতে হবে, এটা কিন্তু নিউ এইভাবে লেখা হয়। নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, শিখতে হবে, লিখতে হবে। ওকে, তাহলে ই সমানুপাতিক নিউ। যদি আমরা সমানুপাতিক চিহ্নটাকে তুলে সমান করতে যাই, কী করতে হয়? একটা ধ্রুবক গুণ করতে হয়, সেই ধ্রুবকটাই হলো এইচ।
যেটাকেই আমরা বলি এইচ ইকুয়াল টু প্ল্যাঙ্কের ধ্রুবক। ওকে, অসুবিধা নেই? কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। অসুবিধা নেই তো? এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, ই সমানুপাতিক এইচ ইন্টু নিউ। বলো, কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। এবার যেটা জানার দরকার, এইচের দুটো মান যেটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এইচের দুটো মান কিন্তু দুটো এককে মনে রাখতে হয়। কি কি লিখে রাখো, এইচ ইজ ইকুয়াল টু 6.626 ইন্টু 10⁻27 ভুল করলাম, 27 আর্গ সেকেন্ড। এটা কিসে? এটা সিজিএসে। আর একটা আছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা কিসে? এটা হচ্ছে এসআইতে। এই দুটো মান কিন্তু আমাদের এইচের মান মনে রাখতে হবে, এটা পরীক্ষায় কিন্তু খুব আসে। 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড, 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড হচ্ছে। এই হলো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম ভিত্তিতে একটা বিশেষ ফর্মুলা পেলাম, যেটা ই ইকুয়াল টু এইচ নিউ। পরের দিন যখন আমরা ডি ব্রগলি বা অন্যান্য ইকুয়েশান বা অন্যান্য জিনিস পড়ব, তখন কিন্তু ই ইজিক্যাল টু এইচ নিউ এর ব্যবহার আমরা করব। ওকে, তার সঙ্গে যেটা আমি বোর্ডের তত্ত্বে দেখালাম যে এমভিআর ইজিক্যাল টু এন এইচ বাই টয়েস পাই, তখন তোমাদের মনে হয়তো প্রশ্ন এসেই ছিল যে এই এইচটা কী। তখন শুধু এটা বললাম যে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, কিন্তু এই প্ল্যাঙ্কের কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি কী সেটা পাচ্ছি এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে। এই কোয়ান্টাম তত্ত্বের ক্ষেত্রে ই ইকুয়াল টু এইচ নিউ পাওয়ার পরে এইচের দুটো মান কিন্তু আমাদের মনে রাখতে হবে, একটা সিজিএসে, একটা হচ্ছে এসআইতে। সিজিএসে মান কি? 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড, আর এর মান কি? 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। বলো, বোঝা গেছে হ্যাঁ কি না? আশা করবো কোনো সমস্যা নেই। দেখো তাহলে আজকে কিন্তু প্রথম থেকে কিছু ইনফরমেশান আমি ইম্পর্টেন্টগুলো ডিসকাস করলাম। এটা কিন্তু অনেকেরই যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড একটু কঠিন মনে হতে পারে, তবে কঠিন মনে নয়, করতে হবে। প্রত্যেকে 9-10-এর একটু বইটা সঙ্গে রেখো, সেখানে পরমাণু গঠন চ্যাপ্টারটা আছে, হয়তো এত ডিটেলসে নেই কিন্তু অনেকটাই আছে যেটা তোমাদের হেল্প করতে পারে। সঙ্গে প্রত্যেকে রেখো প্রথমে, তারপরে নয় আমি নোট তো দেবই বা এই সম্মুখে আরও ডিটেলসে আমি বলবই। আর একটা জিনিস আমি বলে রাখি, এরই পরের ক্লাস আমি চেষ্টা করব আগামীকালই এই ক্লাসটা নেওয়ার। আমি রুটিনটা সেই মতোই ফিক্সড করবো যাতে আগামীকালই তোমাদের সায়েন্স ক্লাস রাখতে পারি। তাহলে কী হবে, পরের দিন অর্থাৎ আগামীকাল সোমবার এখানে আমি ডিসকাস করে নেব এর পর থেকে, অর্থাৎ কোয়ান্টামের পর থেকে কী কী রয়েছে। তাহলে পরপর দুদিন দুটো ক্লাসে আমার কিন্তু সায়েন্সের এই পার্টটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই। সায়েন্সের এই পরমাণু গঠন শেষ করতে পারলে আমার ইম্পর্ট্যান্ট একটা ফার্স্ট চ্যাপ্টার শেষ হবে। বুঝতে পেরেছো? চলো তাহলে আজকে এতটাই। আগামীকাল আমি রুটিন দেবো, আগামীকাল রুটিনে কিন্তু এই সায়েন্স ক্লাস রাখবো, প্রত্যেকে উপস্থিত থেকো। তার আগে এটা একটু ভালো করে দেখে নিও, মুখস্থ করে নিও, তাহলে আগামীকালে ক্লাসে আমি বুঝতে অনেকটা তোমাদের হেল্প হবে। ওকে, চলো আজকে এতটাই।